হই হই। সো আজকে আমরা ক্লাসে পড়বো হচ্ছে বিদ্রোহী এই কবিতাটা, যেটা দিয়ে শুরু করলাম হই হই। সেটা হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অনেকগুলা নিকনেমের একটা। সো ক্লাসের শুরুতেই তোমরা আমাকে লিখে জানাও, যেহেতু আজকের এই ক্লাসটা মূলত এইচএসসি 27-এর জন্য ডিজাইন করা হলেও আমি কিন্তু এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টদেরকেও দাওয়াত দিয়েছিলাম। দেখি আমার দাওয়াতে কোন পক্ষের লোকজন বেশি। আমরা একটু ক্লাস ডিসকাশনে লিখে জানাই যে আমরা কে কোন ব্যাচের। তুমি যদি এইচএসসি 26-এর হও তাহলে তুমি লিখো এইচএসসি 26, আর তুমি যদি এইচএসসি 27-এর হও তাহলে তুমি কমেন্টে লিখো এইচএসসি 27। ওকে, দেখি আজকে কোন পক্ষ জেতে, কোন পক্ষের লোকজন বেশি হয় কমেন্টে দেখছি। যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আচ্ছা, আজকে কাদের সাথে আমার দ্বিতীয়বারের মতো দেখা বলো তো? আজকে কাদের সাথে আমার সেকেন্ড টাইমের মতো দেখা? আজকে আরেকটা ক্লাস যেহেতু নিয়েছি, সো বলো যে কাদের সাথে আজকে দ্বিতীয়বারের মতো দেখা। ওকে, শশী 27 থেকে, হাবিবা 26 থেকে, সাইফ মাহমুদ খান 27 থেকে, তামান্না আক্তার 27 থেকে, তামান্না খাতুন 27 থেকে। ওকে, সুরাইয়া বলছে এসএসসি 27 থেকে। এসএসসি 27 আজকে ক্লাসে তোমার কাজ কি? ফাহিমা আক্তার এইচএসসি 27, এইচএসসি 27। ওকে, এইচএসসি 27-এরই বেশিরভাগ বন্ধু বান্ধব দেখতে পাচ্ছি। ভাইয়া চলে আসছি আপনাকে জ্বালাইতে। আচ্ছা ঠিক আছে তামান্না খাতুন, ভালো হলো ক্লাসের শুরুতেই তোমার ইন্টেনশন বলে দেওয়ার জন্য। একটা গল্প দিয়ে শুরু করি আজকের ক্লাসটা। সেটা হচ্ছে, আমি যখন ছোটবেলায় আইডিয়াল স্কুলে পড়তাম, আমার শৈশব কেটেছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে, আমার কৈশোর কেটেছে ঢাকা কলেজে, আর আমার যৌবন কেটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সো আমার শৈশবের গল্প। আমাদের ক্লাস টিচার ছিলেন শাহাবুদ্দিন মোল্লা স্যার। তো খুবই রসিক মানুষ, এবং আমি তোমাদেরকে যত ডায়লগ দেই না, যে ফর এক্সাম্পল এক্সিলেন্ট করতে গিয়ে ডায়লগ আসলে স্যারের মুখ থেকেই শোনা এবং স্যারের কাছ থেকেই শেখা। সো আমি সবসময় স্যারকে অনেক রেসপেক্ট করি। এখন স্যার ক্লাস 9-এ আমাদের ক্লাস টিচার ছিল, 9 না সরি ক্লাস 10-এ আমাদের ক্লাস টিচার ছিল। তো একদিন ক্লাসে এসেই বললো, এই ফারহান তুই কই রে? আমি লাস্টের বেঞ্চ থেকে হাত তুলে বললাম, স্যার এই যে এখানে, আমি মাত্র ক্লাসটা স্টার্ট হয়েছে। তো তখন স্যার বললো, কান ধরে বেঞ্চের উপর দাঁড়া। আমি বললাম যে স্যার আমি এখনো কিছু করি নাই। স্যার এই কথা শুনে বললো যে তুই কিছু না কিছু একটা করবি আমি জানি, তুই আগেই কান ধরে বেঞ্চের উপর দাঁড়া যাতে কিছু করতে না পারিস। তো আজকে ইয়াস, এখন আমাকে দেখা যাচ্ছে। তো আসলে তেমন কোনো কিছু মিস করো নাই তোমরা। আমি মোটামুটি আমাদের কোর্সের বিজ্ঞাপন করছিলাম যখন স্ক্রিনটা অফ হয়ে গেছিল, কারণ ভাগ্য বোধহয় চায় না যে কোর্সের বিজ্ঞাপন হোক ক্লাসের মধ্যে। জোকস অ্যাপার্ট, আমাদের যে কোর্সটা রয়েছে এইচএসসি 26-এর অথবা 27-এর, দুইটা ব্যাচের জন্য আমরা একই রকম ভাবেই পড়াই। এইচএসসি 26 অনলাইন ব্যাচ বাংলা অথবা এইচএসসি 27 অনলাইন ব্যাচ বাংলা, যেখানে আমরা এইচএসসি এবং অ্যাডমিশন দুইটা সেগমেন্টে যাতে তোমার সিকিউর হয়, এইচএসসি তে যাতে তুমি সুন্দর মতো বাংলা এ প্লাস পাও, এবং এইচএসসি আর পর অ্যাডমিশন টেস্টে যাতে তুমি চমৎকার ভাবে তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাও, সেভাবে কিন্তু পড়াচ্ছি আমরা। ওকে, সো চাইলে আমি একটু তোমাদেরকে একটু কোর্সে গিয়েও দেখাতে পারি যে কিভাবে কিভাবে আমাদের কোর্সে যেতে হয়, সেটা যদি একটু দেখাই। সো তোমরা যেটা করবা সেটা হচ্ছে গিয়ে যে তোমরা প্রথমে 10ms.com লিখবা। ঠিক আছে, কি লিখবা? 10ms.com লিখে তোমরা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাবে। এই যে এইটা হলো 10 মিনিট স্কুল। সো এইখানে যাওয়ার পর দেখো এখানে সবকিছু দেখা যাচ্ছে। অলরাইট, সো তোমরা ক্লাস 6 to 12 উপরে যে বাটনটা আছে এটাতে ক্লিক করবা। এই এই বাটনটাতে ক্লিক করার পরে তোমরা এইচএসসি, যেহেতু স্টুডেন্ট, এইচএসসি তে ক্লিক করবা। এইচএসসি তে ক্লিক করার পরে তোমরা কিন্তু সবগুলো কোর্স এখানে দেখতে পাচ্ছ। এইচএসসি 27 অনলাইন ব্যাচ, বাংলা, ইংরেজি ও আইসিটি কোর্স রয়েছে। ওকে, সো এরকম সবগুলো কোর্স এখানে রয়েছে। আমি যদি একটু দেখাই, এইখানে রয়েছে আমাদের এইচএসসি 27-এর বাংলা কোর্সটা। বিস্তারিত দেখাতে ক্লিক করো। এরপরে চাইলে তোমরা এখানে ফ্রি যে ক্লাসগুলো রয়েছে, ফ্রি ক্লাস দেখতে ক্লিক করে এখানে আমাদের ফ্রি ক্লাসগুলো দেখে নিতে পারো, এবং কোর্সটা চাইলে এখান থেকে পারচেজ করে ফেলতে পারো। ওকে, ঠিক আছে, এগিয়ে যেন ক্লিক করলেই কাজ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝে ফেলেছো যে আমাদের কোর্সে কিভাবে ভর্তি হতে হয়। আচ্ছা চলো এইবার তাহলে আমরা কবিতাটা পড়া শুরু করে দেব। এইবার আমরা কবিতাটা পড়া শুরু করে দেব এই কারণে, কারণ হচ্ছে যে আমাদের এই মূল আলোচনাটা কবিতাটা নিয়ে।
ওকে, ঠিক আছে। একজন বলেছে ভাইয়া পেইড ব্যাচে অনেক সুন্দর করে বুঝায়, তার মানে এই না যে আজকে ফ্রি ক্লাসে আমি খারাপ ভাবে বুঝাবো। আমি ফ্রি ক্লাসেও আমার সর্বোচ্চ চেষ্টা করবো যাতে তোমরা সবকিছু ভালো মতো বুঝতে পারো। আমরা শব্দার্থটা আপাতত স্কিপ করছি, কারণ আমরা যখন কবিতাটা পড়াবো শব্দার্থগুলো আলটিমেটলি কবিতার প্রত্যেকটা শব্দের সাথে আমি এমনি বলে দিব। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, শব্দার্থগুলো তোমাদের আলটিমেটলি নিজেদেরকেও পড়তে হবে। আচ্ছা, চলো কবিতাটা দিয়ে স্টার্ট করা যাক। আমরা যারা পেইড ব্যাচে এখনো ভর্তি হই নাই তাদের জন্য একটা জিনিস দেখে, আমাদের স্লাইডে একটা ব্যাপার আছে। দেখো আমাদের স্লাইডে না সবকিছু দেওয়া থাকে। দেখো এটা হচ্ছে মূলত কবিতাটা, বল বীর বল উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এটা হচ্ছে তোমার বইয়ের কবিতার পার্টটা। এখন আমাদের ক্লাসের স্লাইডে, আমাদের পেইড ব্যাচের ক্লাসের স্লাইডে প্রত্যেকটা যা যেখানে আমি সরে দাঁড়িয়ে তোমাদেরকে ব্যাখ্যা দেখাই, দেখো প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে কিন্তু এই যে ব্যাখ্যা দেখা যাচ্ছে, দেখেছো? প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে ব্যাখ্যা দেখা যাচ্ছে, শব্দার্থ দেখা যাচ্ছে। এই জন্যই আমি ক্লাসের শুরুতে আলাদা করে আসলে শব্দার্থটা পড়াই নাই, কারণ শব্দার্থ তোমরা এখানে এমনিতেই পাবা। ওকে, চলো তাহলে কবিতাটা শুরু করে দেওয়া যাক। বলবীর বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারই নতশির ওই শিখর হিমাদ্রির। মানে কি? প্রথম যখন ছোটবেলায় আমি এই লাইনটা পড়ছি আমি বলছি বাপ রে বাপ, এত কঠিন কবিতা লিখে একটা লোক বাংলাদেশের জাতীয় কবি হলো কিভাবে? এই লেখাটা তো দেখে মনে হচ্ছে না বাংলা, দেখে তো মনে হচ্ছে সংস্কৃত। তারপরে তো আমি ভীষণ টেনশনে পড়ে গেলাম বাংলা এ প্লাস নিয়ে। কিন্তু সে যাই হোক, আলহামদুলিল্লাহ তখন আমার ভালো কিছু বাংলা টিচার সান্নিধ্যে আমি এসেছিলাম এবং বাংলা আমি পড়ে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পেরেছি। তো চলো আমরা আলোচনা শুরু করে দিই। বলবীর মানে একজন বীর, বীর অনেক শক্তিশালী, ঠিক আছে, পালোয়ান, সাহসী, বীর, তাকে বলতে বলছে বলবীর। মানে তুমি বলো, কি বলবো? বলো উন্নত মমশির। উন্নত মানে কি? উন্নত বলতে নর্মালি আমরা বুঝি ডেভেলপড, কিন্তু এইখানে বা উন্নত শব্দটা হচ্ছে উঁচু। উন্নত ব্যাপারটা একটু বুঝাই, সেটা হচ্ছে যে আমরা যদি দেশের আলোচনা করি, আমরা যদি মনে করো দেশের আলোচনা করি, যে ফর এক্সাম্পল পৃথিবীর উন্নত দেশের তালিকায় আছে হচ্ছে ইউএসএ, হ্যাঁ, তারপর মনে করো জাপান, হ্যাঁ, এরা হচ্ছে দেশের উন্নত দেশের তালিকা আছে। এখন মধ্যামধ্যে আছে হচ্ছে ফর এক্সাম্পল ইন্ডিয়া বা ব্রাজিলও বলতে পারি। আর শেষের দিকে তলানির দিকে আছে মনে করো সুদান, আর মনে করো কেনিয়া, এরা আছে নিচের দিকে। ওকে, তো একদম উপরের দিকে যারা আছে তাদেরকে কি বলে? তাদেরকে বলে হচ্ছে ডেভেলপড। আর এই বেচারাদেরকে বলা হচ্ছে আন্ডার ডেভেলপড। আমরাও কিছুদিন আগে আন্ডার ডেভেলপড ছিলাম, আমরাও খুব বেশি দিন আগে এলসিডি ভুক্ত দেশের তালিকা থেকে বের হয়ে আসেনি। তো ডেভেলপড বাংলাই হচ্ছে গিয়ে উন্নত। তার মানে উন্নত বলতে বোঝানো হয় যেটা আসলে উপরের দিকে আছে। উন্নত শব্দটা তাহলে আক্ষরিক অর্থ দাঁড়াচ্ছে কি? উন্নত শব্দের আক্ষরিক অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে উঁচু। উঁচু, বুঝতে পেরেছ? তাহলে বলো বীর, বলো চির উন্নত মমশির। চির উন্নত মানে কি? চির মানে হচ্ছে সব সময়, চিরকাল ধরিয়া। চিরকাল মানে কি? চির মানে হচ্ছে সব সময়। আর মম মানে হচ্ছে আমার, শির মানে হচ্ছে মাথা। ওকে, উন্নত মানে কি? উন্নত মানে হচ্ছে উঁচু। ওকে, আমি পুরোটাই অর্থ বুঝাই দিব, অসুবিধা নেই। আচ্ছা, ইসমাম বলছে চায়না ইজ দ্য মোস্ট ডেভেলপ কান্ট্রি। আচ্ছা, চায়না নাম না দেওয়া মনে হয় মন খারাপ করেছে, চায়না দিয়ে দিলাম। খুশি? ওকে, ডান, ঠিক আছে। এইবার দেখি কি বলা হয়েছে। বলো বীর, বলো উন্নত মমশির। তার মানে উন্নত শব্দটার অর্থ হচ্ছে উঁচু, মম শব্দটার মানে হচ্ছে আমার। এটা ওই লাক্স চ্যানেলের সুপারস্টার জাকিয়া বাড়ি মমনা, এই মম মানে হচ্ছে আমার। হ্যাঁ, শির মানে কি? শির, শির মানে হচ্ছে মাথা। প্রথমবার যখন আমি নেহারি দেখেছিলাম আমি তো খুশি হয়ে গেছিলাম। আমি ভাবছি খাসির পায়া মনে হয়। প্রথমবার আমি নেহারি দেখে তো খুশি হয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম মনে হয় এটা নিশ্চয়ই খাসির পায়া। কিন্তু না, নেহারি শব্দটার অর্থ হচ্ছে দেখে বা দেখিয়া। শির নেহারি মানে কি? আমার মাথা দেখে, মানে আমি একজন বীর,
আমি হচ্ছে মাথা উঁচু করে রাখি। এই যে আমি মাথা উঁচু করে রাখি, আমার উঁচু করে রাখা মাথা দেখে নতশির ওই শিখর হিমাদ্রি। নতশির মানে কি, মানে আমি এত উদ্ধত, এত দূরবিনীত, আমি সবসময় মাথা এরকম টান টান করে সোজা করে রাখি, এইটা দেখে হিমালয় আছে না, হিমালয়, সে হচ্ছে মাথা নিচু করে। দেখাই, এটা একটু চিত্র এঁকে দেখাই, সচিত্র বর্ণনা করে দেখাই তোমাদেরকে, কারণ ক্লাসের শুরুতে একজন অভিযোগ করেছে যে পেইড ক্লাসে নাকি বেশি ভালো পড়ানো হয়। আচ্ছা ঠিক আছে, তো চ্যালেঞ্জ হিসেবে নিতেই হচ্ছে ব্যাপারটা। এইটা মনে করো গিয়ে হচ্ছে হিমালয়, ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে হিমালয়। হিমালয়ের উপর মনে করো এখানে একটা বাংলাদেশের পতাকা, বাংলাদেশের পতাকা বসানো হয়েছে, হ্যাঁ, একজন পর্বতারোহী উপরে উঠে পড়েছে। এখন এখন আমি লেখককে আঁকি, লেখক হলো এইটা, ঠিক আছে, লেখক হচ্ছে এটা। এই হলো কাজী নজরুল ইসলাম, এটা হচ্ছে হিমালয়। নতশির ওই শিখর হিমাদ্রি, শিখর মানে হচ্ছে একদম সবচেয়ে উঁচু যে চূড়াটা রয়েছে, এই যে এখানে যেখানে বাংলাদেশের পতাকা আছে না, এটা হচ্ছে শিখর। শিখর কি, ওই যে একটা লাইন শুনেছো তোমরা বিজ্ঞাপনে যে শেকড় থেকে শিখরে, তার মানে শিখর বলতে একদম সবচেয়ে উঁচু উঁচু অংশটাকে বোঝায়, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাপেক্স, ওই অংশটাকে বোঝানো হয়। তো বলা হচ্ছে যে আমি এত সাহসী, আমার মাথা সবসময় আমি একদম সোজা এরকম উঁচু করে রাখি, এই জন্য আমাকে দেখে ভয়ে শ্রদ্ধায় সমীহ করে হিমালয়ের যে সবচেয়ে উঁচু যে শিখরটা আছে, মনে করো মাউন্ট এভারেস্ট, সেও আমাকে দেখে ভয়ে মাথা নত করে, নতশির করে। বুঝছি, নতশির করে, বুঝতে পেরেছি। তার মানে আমার মাথা আমি এমন সোজা সোজা করছি, আমার মাথায় মনে করো জেল দিয়ে, ঠিক আছে, জেল দিয়ে মনে করো মাথার চুলটা উঁচু করেছি, এত এমন উঁচু করেছে আমি মাথা যে এই হিমালয় আমাকে দেখে ভয়ে মাথা নিচু করে রাখে। ওকে, বলবীর বল উন্নত মমশির, শির নেহারি মানে আমার মাথা দেখে, শির নেহারি আমারই, আমার মাথা দেখে, এটা আমারই মানে হচ্ছে আমার, নেহারি মানে হচ্ছে দেখে, শির মানে হচ্ছে মাথা, নত শির, নত মানে হচ্ছে নিচু করা, শির মানে মাথা, ওই শিখর হিমাদ্রির। ক্লিয়ার? এবার আমি সরে তোমাদেরকে সবগুলা ব্যাখ্যা দেখাই, দেখো আমি যা যা বললাম মিলেছে কিনা। ওকে, সো এটার মেইন যে সামারিটা সেটা হলো এইটা, আমার শির দেখে বা আমার মাথা দেখে হিমালয়ের শীর্ষ চূড়া পর্যন্ত মাথা নত করে আছে। এইটা দিয়ে কবি নিজের যে আত্মবিশ্বাস সেটা প্রকাশ করেছে, নিজের যে আত্মবিশ্বাস সেটা প্রকাশ করেছে। ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে ফেলো, ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে ফেলো। ক্লাস কেমন লাগছে সেটা লিখে জানাতে বলেছি। এইচএসসি 27 স্টার স্টুডেন্টস 10ms গ্রুপে যদি তুমি 7 ব্যাচের হয়ে থাকো, আর যদি তুমি 26 ব্যাচের হয়ে থাকো, তাহলে তোমরা লিখে জানাবা এইচএসসি 26 স্টার স্টুডেন্টস 10ms এই গ্রুপটাতে। ওকে, ঠিক আছে, চলো তারপরে দেখি। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কি ভয়ঙ্কর। আচ্ছা, একটা একটা করে ব্যাখ্যা দে। আমি চির দুর্দম, চির মানে তো সবসময়, এটা তো আমরা জানি, চির মানে সবসময়, এটা আমরা জানি, চিরকাল, চিরস্থায়ী, চিরপরিচিত। আচ্ছা, আমি চির দুর্দম, দুর্দম মানে কি, দুর্দম মানে হচ্ছে যাকে দমন করা অনেক কষ্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা কথা আমরা শুনেছিলাম না, যে আমরা যখন রক্ত দিতে শিখেছি, আমরা যখন মরতে শিখেছি, আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এই যে দাবিয়ে রাখা, এইটার প্রমিত বাংলা হচ্ছে দমন করে রাখা, দমন পীড়নমূলক অভিযান, বুঝছো। চির দুর্দম মানে কি, চির দুর্দম মানে হচ্ছে যাকে দমন করা হয় সম্ভবই না অথবা অনেক কষ্ট। আচ্ছা, দুর্বিনীত, দুর্বিনীত হচ্ছে বিনীত আছে না, আই এম ভেরি হাম্বল, আই এম ভেরি হাম্বল টুয়ার্ড মাই স্টুডেন্টস, অ্যাকচুয়ালি আই এম নট। তো ওই বিনীত শব্দটার বিপরীত শব্দ হচ্ছে দুর্বিনীত, মানে একদম খাস বাংলায় যদি বলে বেয়াদব। কবি কাজী নজরুল ইসলাম নিজেই নিজেকে বলে, নিজেই নিজেকে বলছে আমি বিএসটিআই অনুমোদিত আন্তর্জাতিক মানের বেয়াদব। কে বলছে? কাজী নজরুল ইসলাম নিজে নিজে সম্পর্কে বলছে, এই যে আমি দুর্বিনীত। ওকে, মেনে নিলাম। তারপর বলে কি, আমি নৃশংস, মানে আমি খুবই ভায়োলেন্ট, আমি খুবই ভয়ঙ্কর, আমি খুবই হিংস্র, বাঘের মতো।
দেখলেই কোনো যারে দেখি তারই খামচি দেই, ঠিক আছে, যাকে দেখি তারই ঘাড় মটকে দেওয়ার চেষ্টা করি। কে বলছে? কবি কাজী নজরুল ইসলাম নিজেই নিজের সম্পর্কে বলছে। এই ডেঞ্জারাস একটা লোক। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আচ্ছা, নটরাজ বলতে মূলত মহাদেব শিবকে বোঝানো হয়। হিন্দু ধর্ম অনুসারে, আমি একটা কম্পারেটিভ অ্যানালিসিস দিয়ে, একটা অ্যানালজি দিয়ে বুঝাই, ডোন্ট টেক ইট টু সিরিয়াসলি, জাস্ট একটু বোঝার জন্য বুঝো আর কি। আলাদা আলাদা ধর্মে এই পুরো মহাবিশ্ব শেষ হওয়ার আলাদা আলাদা বর্ণনা আছে, মানে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাওয়ার, শেষ হয়ে যাওয়ার একটা আলাদা আলাদা বর্ণনা আছে। যেমন ইসলাম ধর্ম অনুযায়ী যেটাকে বলা হচ্ছে কিয়ামত, একদম সবকিছু ধ্বংস হয়ে যাবে। অলরাইট, এখন হিন্দু ধর্ম অনুসারে এই সেম সিচুয়েশনটাকে বলা হচ্ছে মহাপ্রলয়। এটাকে কি বলা হচ্ছে? মহাপ্রলয়। এই মহাপ্রলয়ের কিয়ামতের যেরকম আলামত থাকে, এই মহাপ্রলয়ের একটা সিমটম বা একটা কম্পোনেন্ট কিংবা একটা উপাদান হচ্ছে এই নটরাজের নাচ। এই যে প্রলয়ের নৃত্য যেটাকে বলা হয়, এই নাচের সাথে এই যখন মহাদেব শিব যখন নাচবে, যাকে নটরাজ বলা হচ্ছে। আমি জানি না তোমরা ছোটবেলায় এই নাটারাজ এই কোম্পানির কলম পেন্সিল ব্যবহার করেছো কিনা, আমি করেছিলাম। আমি জানতাম না যে এটা আসলে নটরাজ থেকে এসেছে। নাটারাজ একটা ইন্ডিয়ান কোম্পানি, সো এটার কলম পেন্সিল ইরেজার এগুলো আমরা ব্যবহার করতাম। এখন মার্কেটে আছে কিনা জানি না, কারণ পেন্সিল দিয়ে তো আসলে লেখা হয়ই না, তো এই জন্য আমি জানি না। তোমরা এই কোম্পানি চিনে থাকলে জানাও। তো ওইখান থেকে এসেছে নটরাজ। আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। সাইক্লোন মানে কি? সাইক্লোন মানে হচ্ছে ওই যে ঘূর্ণিঝড়। আমি ধ্বংস, ধ্বংস মানে হচ্ছে আমি আই এম দ্য ডিস্ট্রয়, আমি সবকিছুকে ধ্বংস করে দেই। আমি সবকিছুকে কি করি? সবকিছুকে আমি রীতিমতো ধূলিসাৎ করে দেই। একজন বলছে ভাইয়া কেন নাচবে? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আমি অ্যাকচুয়ালি এটার উত্তর জানি না, তোমরা কেউ জানলে বলো। নাচ মানে এক একজনের এক্সপ্রেশন এক এক রকম হয়। যেমন তুমি একটা প্রশ্ন করলাম, আমি এটার মনে করি উত্তর জানি না, আমি কি করলাম? আমি হাসলাম। এখন কোন টিচার তো তোমাকে আচ্ছা মতন কিলাতেও পারে, চাই এমন প্রশ্ন করলি কেন যেটার উত্তর আমি জানি না। তো তার মানে কি, একই সিচুয়েশন এক এক মানুষ এক এক রকম রেসপন্স করে বা এক এক রকম রিয়াকশন করে। সো নটরাজের রিয়াকশনটা হচ্ছে সে নাচবে। বুঝতে পেরেছ? মহাপ্রলয়ের মহানৃত্য। ওকে, বুঝলাম। এইবার চলো একটু দেখে নেই স্লাইডে যা যা কিছু আছে। সরে দাঁড়াই, দেখো দেখো তো মিললো কিনা যা বললাম তা। চিরদুর্দম, কখনো দমন করা যায় না এরকম। দুর্বিনীত মানে হচ্ছে বিনয়ী নয়, ওই যে বেয়াদব, শিষ্টাচার বর্জিত। নৃশংস মানে হচ্ছে নিষ্ঠুর। মহাপ্রলয় সৃষ্টির ধ্বংসকাল বোঝানো হচ্ছে। প্রলয়কালে সৃষ্টি দেবতা ব্রহ্মারও আয়ুর অবসান ঘটে, মানে সবকিছু শেষ হয়ে যায় তখন। নটরাজ বলতে মহাদেব শিবের আরেকটা নাম বোঝানো হয়েছে। এটা একটু অবজেক্টিভের জন্য মাথায় রাখো যে নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে। নটরাজ বলতে কিন্তু শিবকেই বোঝানো হয়েছে। সৃষ্টির ধ্বংসকালে ধ্বংসের এই দেবতার ভয়ঙ্কর নৃত্যময় মূর্তি। এটা তোমরা চাইলে আমি তোমাদেরকে ক্লাসের পরে তোমাদের গ্রুপে নটরাজের একটা ছবি দিতে পারি। সো দেয়ার ইজ এ সার্কেল, এরকম একটা সার্কেল, সার্কেলের মধ্যে হচ্ছে এরকম করে নটরাজ নাচছে। তো দিবনের ছবিটা ইন্টারেস্টিং ছবি। হ্যাঁ, ওকে। তারপরে আমি সাইক্লোন, আমি ধ্বংস, ফুল যে পুরো যা বললো তার ব্যাখ্যা যদি দেখি, হিন্দু পুরাণ অনুসারে মহাদেব শিব গজাসুর ও কালাসুরকে নিধন করে তাণ্ডব নৃত্য করেছিল। মানে সেলিব্রেশন হয় না, সাকসেস সেলিব্রেশন, সেলিব্রেশন। তো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব অপশক্তি ধ্বংস করতে কবিও শিবের মতো নিজেকে মহাপ্রলয়ের নটরাজ বলছেন। তার মানে সব অপশক্তিকে ধ্বংস করে দিয়ে সাকসেস সেলিব্রেশন করার জন্য এরকম নাচা হবে। ওকে, নৃত্যকলা। অধরা আক্তার একটা চমৎকার প্রশ্ন করেছে, ভাইয়া আপনি নজরুলের ফ্যান নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যান? ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। শুনো, আমি যখন ছোট ছিলাম আমি তখন কারোর ফ্যানই ছিলাম না। রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যানও ছিলাম না, কাজী নজরুল ইসলামের ফ্যান ছিলাম না। কিন্তু আমি যখন বড় হলাম এবং আমি যখন বাংলা পড়ানোকে আমার ক্যারিয়ার হিসেবে বেছে নিলাম, তখন আমি আস্তে আস্তে কাজী নজরুল ইসলামের প্রতি অনুরক্ত হয়ে পড়লাম বা কাজী নজরুল ইসলামের ভক্ত হয়ে পড়লাম। কেন? কারণ কাজী নজরুল ইসলাম এমন কঠিন গল্প, এমন কঠিন কবিতা, এমন কঠিন প্রবন্ধ লিখছে যেটা বাংলা টিচারের সহায়তা ছাড়া স্টুডেন্টদের বোঝাটা খুবই দুষ্কর, খুবই কঠিন, অসম্ভব প্রায়। তার মানে আমার পেশাগত সাফল্যের একটি বড় অংশ যোগ করেছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম যদি সহজ ভাষায় হুমায়ুন আহমেদের মতো গল্প কবিতা লিখতো, তোমরা কেউ বাংলা পড়তে আসতা?
সো এই জন্য আমি কাজী নজরুল ইসলামের ফ্যান। আমার কাজী নজরুল ইসলামের লেখা খুবই ভালো লাগে, বুঝতে পারছো? কারণ কাজী নজরুল ইসলামের লেখা দিয়েই স্টুডেন্টদেরকে ভয় দেখানো যায় এবং কনভিন্সড করা যায় যে যদি বাংলা প্রাইভেট না পড়ো তাহলে কিন্তু বাংলায় A+ মিস, বুঝছো? আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপরে দেখি, আল্লাহ, একজন বলছে স্যার এইচএসসি ছাত্রীদের ক্লাস কবে থেকে স্টার্ট হবে? এই মাস থেকে শুরু হয়ে গেছে তো, 1 তারিখ থেকে। তুমি এখনো কোর্সে ভর্তি হও নাই? তাড়াতাড়ি 1691 কল দিও। আচ্ছা, ওকে, বুঝলাম। এরপরে যাই, আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর। বাই দ্য ওয়ে, এই স্লাইডগুলো কিন্তু তোমাদের ডেমো ক্লাসের জন্য যে আলাদা করে বানানো হয়েছে এরকম না, আমাদের পেইড ব্যাচের স্লাইডই এরকম। পেইড ব্যাচে আমরা আরেকটু কিছু মডিফাই করি, ঠিক আছে, আরেকটু মডিফাই করা থাকে, বাট মোরলেস ক্লাস কিন্তু এরকমই। দেখো এইবার এতক্ষণ যা পড়লাম তার ব্যাখ্যাবার স্লাইডে দেওয়া আছে। আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর, এটা যদি মনে করো একটা খ নাম্বার প্রশ্নে আসে, খ অনুধাবনমূলক প্রশ্ন আসে যে এটা দিয়ে কবি আসলে কি বুঝিয়েছে, যে নিজেকে নিজে অভিশাপ কেন বলছেন? পৃথ্বীর মানে হচ্ছে পৃথিবীর। ওকে, দেখো, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী বীর, তার বীর সত্তা সত্য ও ন্যায়ের শক্তিতে অটুট। অটুট মানে হচ্ছে যেটা মানে কি, মানে হচ্ছে না, আর টুট মানে হচ্ছে ভেঙে যাওয়া। টুটেগা নেহি মানে কি, ভাঙবে না, এরকম। আম্বুজা সিমেন্ট, টুটেগা নেহি। তো এই যে অটুট, এই যে অটুট, অটুট মানে হচ্ছে ভাঙবে না, এরকম, মানে শক্তিশালী। অসীম সাহসী কবি, আত্মবিশ্বাসে বলিয়ান, খুবই কনফিডেন্ট, টু সাম এক্সটেন্ট ওভার কনফিডেন্ট কাজী নজরুল ইসলাম। আত্মজাগরণে উন্মুখ কবি, নিজেই নিজের বিশ্বাস, সদম্ভ, সদম্ভ মানে হচ্ছে খুবই অহংকারের সহিত, মানে হচ্ছে শহীদ বা সাথে, আর দম্ভ মানে হচ্ছে অহংকার, মানে খুব অহংকার নিয়ে নিজেই নিজের বীরত্বের ঘোষণা দিচ্ছে, মানে নিজেই নিজের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিচ্ছে, মানে আলেকজান্ডারের মতো নিজেই বলছে যে আই এম দ্য হিরো, আই এম দ্য কিং, এরকম। ওকে, তিনি বলেছেন আমার শরীর বা মস্তক প্রত্যক্ষ করে হিমালয়ের শীর্ষ চূড়া পর্যন্ত মাথা নত করে আছে, তিনি বিদ্রোহী, তাকে দমন করা কঠিন। ঠিক আছে, তিনি বিদ্রোহী, তাকে দমন করা কঠিন। না, নোট করা লাগবে না, আজকের ক্লাস তো ইজ ফান, ফ্রি ক্লাস ইজ ফর ফান। ফ্রি ক্লাসে আসবা, তোমরা মজা করবা, আমরা তো গল্প করার জন্য ফ্রি ক্লাসে আসি, তাই না? নোট করে কি হবে? ওকে, ঠিক আছে। তারপরে দেখি, তিনি শত্রুর কাছে উন্মত্ত, উন্মত্ত মানে হচ্ছে পাগল, ইনসেন, ক্রেজি। শিষ্টাচার বর্জিত মানে ওই যে বেদ্যপ, নির্দয়, কোন দয়ামায়াহীন এবং নিষ্ঠুর, খুবই নৃশংস। তিনি সৃষ্টির ধ্বংসকাল মহাপ্রলয়, যে প্রলয় সৃষ্টির দেবতার আসন টুটে যায়, সৃষ্টির যে মহাপ্রলয় সবকিছুই ধ্বংস হয়ে যায়। অন্যায় অকল্যাণ অবসান কল্পে, অবসান হচ্ছে শেষ করার জন্য, অবসান মানে কি, অবসান হচ্ছে শেষ। তার বিদ্রোহ সাইক্লোন সদৃশ, সাইক্লোনের মতো, তা পৌরাণিক কাহিনী নটরাজের তাণ্ডবের সাথে তুলনীয়। তিনি নিজে ভয়শূন্য, অথচ অন্যায়কারীর জন্য তিনি মহাভয়। তার মানে তিনি নিজে ভয় পান না, কিন্তু অন্যকে ভয় দেখানোতে তার পারদর্শিতা রয়েছে, অন্যকে ভয় দেখানোর জন্য তার পারদর্শিতা রয়েছে। পৃথিবীর সমস্ত শোষক নির্যাতকের জন্য তিনি অভিশাপ স্বরূপ, তার মানে কারো রেহাই নাই। ঠিক আছে, কারো রেহাই নাই। ক্লিয়ার এতটুকু? বুঝতে পেরেছি। ইশরাত জাহান আলী ইকরা বলেছে ফ্রি ক্লাসে ভাইয়া এত কষ্ট করে পড়াচ্ছে। আরে ফ্রি ক্লাস হবে তোমাদের জন্য, আমার জন্য কোনো ফ্রি ক্লাস নেই। আই গেট পেড ফর অল দ্য ক্লাসেস। বুঝছো? উন্মাদ বানেও পাগল, হ্যাঁ, উন্মাদ বানেও পাগল। ওকে, মাসুদ রানা, এই মাস্টার বুক গুলা তুমি কোর্স কিনলে কোর্সের সাথে পেয়ে যাবে। এতটুকু বুঝছি, ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে ফেলো। আমরা এতটুকু যদি বুঝে থাকি আমরা কিন্তু ভালোই আগাইছি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমরা কিন্তু আজকে মনে হয় না বিদ্রোহী কবিতা পুরোটুকু শেষ করতে পারবো, কারণ আমাদের পেইড ব্যাচেও বিদ্রোহী কবিতা শেষ করতে 2টা ক্লাস লাগে, বিকজ বিদ্রোহী কবিতা কিন্তু বেশ বড়সড় একটা কবিতা, বড়সড় নাদুস নুদুস গাদুম গুদুম সাইজের একটা কবিতা বিদ্রোহী। সো একটা ক্লাসে এত বড় একটা কবিতা এবং এত কঠিন একটা কবিতা শেষ করা কঠিন। সো আজকে প্রবাবলি আমরা পুরো কবিতাটা শেষ করতে পারবো না, বাট তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, মানে তোমরা মূল ভাবটা বুঝে ফেলবা। ওকে, ঠিক আছে। তারপরে দেখি, গ্যাস ক্লিয়ার হলে এরপরে যাই আমরা আগাই। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। আচ্ছা, এর মানে কি? এর মানে হচ্ছে মোবারক অনেকক্ষণ ধরে বলছে স্যার বাংলাদেশের খেলা থাকলে ক্লাস দিয়েন না, কেন তুমি কি খেলতে যাও? এই জন্যই তো বাংলাদেশ টিমের এই অবস্থা। যাই হোক, শোনো,
আমি দুর্বার মানে আমাকে কেউ আটকে রাখতে পারে না, আমাকে কেউ কি করতে পারে না, আমাকে কেউ আটকে রাখতে পারে না। আমি ভেঙে করি সব চুরমার, তার মানে আমি সব ভেঙে গুঁড়া গুঁড়া করে দেই, একদম ধ্বংস করে, একদম পাউডারের মতো করে ফেলি, একদম পাউডারের মতো করে ফেলি। ওকে, আমি অনিয়ম উশৃঙ্খল। আমি অনিয়ম উশৃঙ্খল মানে কি, মানে আমি কোনো নিয়ম কানুনই মানি না, আমি যত অনিয়ম আছে সব আমি করি, আমি খুবই উশৃঙ্খল, খুবই বিশৃঙ্খল, কোন নিয়ম শৃঙ্খলার ধার আমি ধারি না, একদম তোমাদের মতো, একদম তোমাদের মতো। আমি দলে যাই। আচ্ছা, দলে মানে হচ্ছে পদদলিত করি, মানে হচ্ছে এই যে কেউ মনে করো পা দিয়ে কোনো কিছু পাড়িয়ে চলে যাচ্ছে, সেটাকে হচ্ছে দলে যাওয়া বলে। আমি দলে যাই যত বন্ধন, তার মানে আমি কোনো পারিবারিক আত্মিক কোনো বন্ধন আমি মানি না, আমি কোনো কিছু তোয়াক্কাই করি না, পাত্তাই দিই না। কেউ আমাকে প্রপোজ করলে আমি রিজেক্ট করে দিই। কাজী নজরুল ইসলাম বলছে যে আমি দলে যাই যত বন্ধন, সবকিছু, তিনি কোনো কিছু তোয়াক্কা করেন না, যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন, তার মানে আমি কোনো আইন কানুন আমি মানি না। মেহেদি বলছে ভাই আমি নতুন, সো মেহেদির মতো যারা নতুন এসেছো, প্রথমবারের মতো হয়তো আমার ক্লাস করতে এসেছো, তারা একটু লিখে জানাও তো ক্লাস কেমন লাগছে, ক্লাস কি এনজয় করছো, নাকি মনে হচ্ছে যে ইয়াল্লাহ কিসের মধ্যে এসে পড়লাম। ওকে, ঠিক আছে। এইবার একজন বলছে দোলে এভাবে লিখেছে কেন, অনুপ বড়ুয়া একটা ভালো কথা বলেছে, সেটা হচ্ছে এই যে ইলেক, এটাকে ইলেক চিহ্ন বলে, এটা দিয়ে কোনো কিছু একটা উজ্জ করা বোঝে। যেমন দুইটা, ঠিক আছে, দুইটা, এটা এভাবে লেখা যায়, ইলেক চিহ্ন দিয়ে দুটা এভাবে লেখা যায়। আবার মনে করো হইতে, ঠিক আছে, এটাকে চাইলে এইভাবে ইলেক চিহ্ন দিয়ে এভাবে লেখা যায়। ওকে, ভালো প্রশ্ন করছো। তো দেখে নাও, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। ক্লিয়ার? বুঝছি। তারপরে দেখি, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। কি ডেঞ্জারাস। আমি ভরা তৈরি করি ভরা ডুবি। আচ্ছা, আজিকুল ইসলাম বলছে আমি নতুন, আপনার ক্লাস ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, অ্যাবসলিউটলি মাই প্লেজার। আচ্ছা, ওকে, দেখি, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশি ঝড় অকাল বৈশাখীর। ওকে, তো এইটা একটু বুঝাই তাহলে। নিপু মনে বলে যে ভালোই লেগেছে, কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে, দুইটা একই সাথে কিভাবে হয়। ওকে, এটা একটু দেখি। আমি ভরা তৈরি করি ভরা ডুবি, এতটুকু অংশ যদি আগে একটু বুঝি, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, তার মানে হচ্ছে যে তুমি মনে করো, আমরা যদি সোনার তরী কবিতাটা পড়ি, আমরা দেখবো যে এটা মনে করো একটা নৌকা, ঠিক আছে, এটা মনে করো একটা নৌকা, এটার মধ্যে মনে করো আছে টাকার পাহাড়। হ্যাঁ, এটার মধ্যে আছে টাকার পাহাড়। এই টাকার পাহাড়ওয়ালা নৌকা মনে করো ঢাকা থেকে দিল্লির দিকে রওনা দিয়েছে। হ্যাঁ, ঢাকা থেকে দিল্লির দিকে এই নৌকাটা রওনা দিয়েছে, মধ্যে দিয়ে কাজী নজরুল ইসলাম দেখে ফেললো যে এই নৌকা নিয়ে কে রে ঢাকা থেকে দিল্লির দিকে যায়। তো সে করলো কি, এই ভরা তরিটা করে দিল ভরা ডুবি। ভরা ডুবি মানে হচ্ছে একদম ডুবাই দিল। এই ভরা তরিটা কি করলো কাজী নজরুল ইসলাম, একদম ডুবাই দিল। তার মানে ভরা ডুবি মানে কি, একদম সর্বনাশ হয়ে যাওয়া। এই কারণেই কাজী নজরুল ইসলাম বলেছে আমি ভরা তরি করি ভরা ডুবি। আমি ভরা তরি কি করি, আমি ভরা তরি করি ভরা ডুবি। আমি ভীম ভাসমান মাইন। আচ্ছা, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। টর্পেডো কি জানো? আচ্ছা, টর্পেডো কি আবার দেখাই। আজকে খালি অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। মনে করো এটা একটা জাহাজ, একই রকম দেখতে হবে। এটা মনে করো একটা জাহাজ। হ্যাঁ, তো জাহাজের এইখান দিয়ে হচ্ছে এই পেরিস্কোপ দিয়ে দেখা যায়, পেরিস্কোপ দিয়ে উপরের দিকে দেখা যায় কি আছে, নিচ থেকে মনে করো মানুষ দেখছে পেরিস্কোপ দিয়ে। আর এটা মনে করো হচ্ছে জাহাজটা। ওকে, এখন এটা আসলে যেন তেন জাহাজ না, এটা হলো একটা ডুবো জাহাজ। কি জাহাজ? ডুবো জাহাজ, যেটাকে ইংরেজিতে বলা হয় সাবমেরিন। এই ডুবো জাহাজ থেকে যখন কোনো মিসাইল মারা হয়, ডুবো জাহাজের যে মিসাইল, এটা হলো মনে করো ডুবো জাহাজের মিসাইল, ঠিক আছে, এটা মনে করো ডুবো জাহাজের মিসাইল। ওকে, পয়েন্টটি ইজ কেয়ারি।
এটা মনে করো ডুবোজাহাজের মিসাইল, এইটা মারা হয় এইদিকে যা কিছু আছে ধ্বংস করার জন্য, এবং এটা পুরোটাই কিন্তু পানির নিচে, এই যে এটা কিন্তু পুরোটাই পানির নিচে, ডুবোজাহাজ সাবমেরিন পানির নিচে আছে। সো টর্পেডো হলো এইটা, এই মিসাইলটাকে হচ্ছে টর্পেডো বলে, এই মিসাইলটাকে বলা হচ্ছে টর্পেডো। তার মানে আকাশ দিয়ে যখন কোনো প্লেন যায়, ওই প্লেন থেকে যে ক্ষেপণাস্ত্র মারা হয় সেটাকে বলা হয় মিসাইল, আর কোনো সাবমেরিন বা ডুবোজাহাজ যখন যায় তখন সেটাতে যে মিসাইলটা থাকে, যে ক্ষেপণাস্ত্রটা থাকে, এটাকে বলা হচ্ছে টর্পেডো। বুঝেছি? সাবমেরিন, টর্পেডো সবকিছু বুঝেছি? আচ্ছা, ভেরি গুড। আমি ভীম ভাসমান মাইন। ভীম হচ্ছে, তোমরা এই যে মাস্টার বুক পড়লে পারবা, ভীম হচ্ছে পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব। মাস্টার বুকের কত নম্বর পৃষ্ঠাে এটা আছে? মাস্টার বুকে 200 নম্বর পৃষ্ঠা আছে ভীম। ভীম হচ্ছে ভীষণ ভয়ানক পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব। তো সে কি নিয়ে যুদ্ধ করতো জানো? একটা গদা, গদা নিয়ে, একদম পিঠে একটা ভারী গদা থাকতো, ওইটা দিয়ে এইভাবে এইভাবে মানুষ মারতো, মানুষ না অসুরকে মারতো, মানে খারাপ যারা খারাপ শক্তিকে পিটতো এটা দিয়ে। তো আমরা ছোটবেলায় কার্টুনটা দেখেছি যে ভীম 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 ছোটা ভীম ছোটা ভীম। তো এটা আবার ওই যে এই ভীম দিয়ে আমরা থালা বাসন মাজি, ওই ভীম বার এটা না, এটা হলো পঞ্চ পাণ্ডবের ভীম। বুঝতে পেরেছো? পঞ্চ পাণ্ডবের ভীম। তো তার যুদ্ধাস্ত্র ছিল হচ্ছে গদা, সে গদা দিয়ে অসুরদের পিটাতো এবং শক্তিশালী ছিল। ইয়াস ইয়াস অরূপ, হ্যাঁ রাইট রাইট, অরূপ বড়ুয়া ঠিক বলেছ। ছোটা ভীম, হ্যাঁ হ্যাঁ ছোটা ভীম, ওই যে কি যেন কথা, লাড্ডু খাইতো খালি, ওই ছোটা ভীম। তো বলছে আমি ভীম ভাসমান মাইন। ভাসমান মাইন কোনটা? ভাসমান মাইন হচ্ছে আগে সমুদ্র, দেখো ঘটনা হলো যে বাংলাদেশ আর ভারতের যে সীমানা, সীমানার মধ্যে কি করা আছে? কাঁটাতার দেওয়া আছে, কাঁটাতার দেওয়া আছে, এবং পৃথিবীর অনেক দেশের সীমানার মধ্যে এরকম বর্ডার বানানো আছে। ডোনাল্ড ট্রাম্পও বারবার খালি মেক্সিকোকে চাপ দেয় যে আমেরিকা আর মেক্সিকোর মধ্যে বর্ডার বানাতে হবে। তো চাপ দেয় আর বলে হচ্ছে এই টাকা নাকি দেওয়াল বানানোর টাকা আবার মেক্সিকোর কাছে গিয়ে সে চায়। তো সে যাই হোক, তার মানে কথা হলো যে এরকম স্থল বাউন্ডারির ক্ষেত্রে, বাউন্ডারি দেওয়া তো সহজ, একটা দেওয়াল বানানো বা হচ্ছে একটা কাঁটাতার দেওয়া, এইভাবে আলাদা করা যায়। কিন্তু সমুদ্রের মধ্যে যে বাউন্ডারি, সেটা কিভাবে আলাদা করবে? তখন আগে যেটা করা হতো সেটা হচ্ছে, মনে করো ফর এক্সাম্পল বাংলাদেশের মানচিত্রটা আঁকি। মনে করো এইটা হলো বাংলাদেশের মানচিত্র, ঠিক আছে? খুব একটা ভালো হচ্ছে না, তা থেকে এই হচ্ছে গিয়ে মনে করো মোরলেস বাংলাদেশের মানচিত্র। এখন এইদিকে কিন্তু সমুদ্র, এটা কিন্তু আমাদের আন্তর্জাতিক সীমা, কিন্তু এটা সমুদ্র, এটা হলো বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর। আবার এইদিকেও কিন্তু আমাদের আন্তর্জাতিক সীমা, আর এইদিকে হলো গিয়ে মায়ানমার। হ্যাঁ, এদিকে ওদের ওদের সমুদ্র, এদিকে আমাদের। এখন এদিকে তো ভারত, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা কারা? ভারত, তাই তো, ভারত। এখন এইদিকে তো ওদের সমুদ্র আছে, এই সাইডটাতে গুজরাট, গুজরাটের বন্দর টন্দর আছে। তো এইদিকে কি আছে? এইদিকে কিন্তু ওদের সমুদ্র, আমাদের সমুদ্র এইদিকে, ওদের সমুদ্র ওইদিকে। তো এই জায়গাগুলোতে তো কাঁটাতারের বেড়া দেওয়া আছে, কিন্তু এইখানে তো কিছু দেওয়া নেই। তো সমুদ্র পথে বর্ডার মেনটেন করার জন্য আগে মাইন পেতে রাখা হতো, যেগুলো হচ্ছে ভাসমান। তার মানে ওয়াটার যে সারফেস, পানির যে তল, পানির মধ্যে ভেসে থাকতো, ওইটা টাচ করলে কোনো নৌযান, কোনো মানুষ ওইটা টাচ করলেই বুম, ওইটা তখন ব্লাস্ট করতো। এই জন্য আলাদা করে পাহারা না দিয়েও, আলাদা করে কোনো চেকপোস্ট কিংবা আলাদা করে কোনো কোস্ট গার্ড না রেখেও এরকম ভাসমান মাইন দিয়ে আগে সমুদ্র সীমা রক্ষিত রাখা হতো। আগে কি করা হতো? সমুদ্র সীমা রক্ষিত করা হতো। বুঝতে পেরেছি? ওকে, ক্লিয়ার? আমি ধৈর্যটি, আমি এলোকেশের ঝড় অকাল বৈশাখী। ধৈর্যটি বলতে কাকে বোঝানো হচ্ছে দেখো তো? ধৈর্যটি বলতেও কিন্তু শিবকেই বোঝানো হচ্ছে। দেখো শিব, এটাও একটু তোমাদেরকে বোঝাই দেই। তো যদি শিবের কথা বলছি না, আমি আমার কথা বলছি। মনে করো আমি যদি
গোসল টোসল না করি, চুলে শ্যাম্পু ট্যাম্পু না দেই, কিছুদিন পর আমার চুল একদম জটাবদ্ধ হয়ে যাবে না, মানে চুল সবগুলো একসাথে জট পাকায় যাবে না? তো তখন কি হবে? তখন আমার চুলগুলা দেখে আমাকে মনে হবে হচ্ছে চুল্লা গজা, আঙ্গুল গজা, চিনো? ওই যে আগে আমাদের এলাকায় আসতো এরকম পুরানো হাড়ি পাতিল, তারপর ইত্যাদি বাসন কোসন ইত্যাদি দিলে আমাদেরকে হচ্ছে এক এক ধরনের মিষ্টি খাদ্য দ্রব্য দিত, যেটাকে আমরা বলতাম হচ্ছে আঙ্গুল গজা। তো এরকম যদি চুল হয় তখন আমরা তাকে বলতে পারি কি চুল্লা গজা, যে সবগুলো একসাথে পেঁচায় পেঁচায় এমন হয়ে গেছে। তো শিবের ক্ষেত্রে যেটা হয়, আমার পার্সোনাল এক্সাম্পল দিলাম যে আমার চুলটা যদি এরকম হতো তাহলে কেমন হতো। তো শিবের ক্ষেত্রে যেটা হয়, তার যেই জট, তার যে চুলের জট, এই জটগুলা দেখে দূর থেকে মনে হতো ধোঁয়ার মতো, মানে এত বড় বড় জট যে দূর থেকে দেখলে মনে হতো কারোর মাথা থেকে মনে হয় ধোঁয়া উঠছে, কারো মাথা থেকে কি উঠছে, কারো মাথা থেকে ধোঁয়া উঠছে। এই জন্য তাকে ধূর্যটি বলা হয়। আমি এলোকেশে ঝড়, এলোকেশে ঝড় অকাল বৈশাখীর মানে কি? এলোকেশ মানে কি? এলো মানে হচ্ছে এলোমেলো, আর কেশ মানে হচ্ছে চুল। এলো মানে হচ্ছে এলোমেলো, আর কেশ মানে হচ্ছে চুল। অর্থাৎ এলোকেশ বলতে কি বোঝানো হচ্ছে? এলোকেশ বলতে বোঝানো হচ্ছে যা এলোমেলো চুল, এইরকম। মানে যেই বৈশাখী ঝড়, এত বাতাস যে চুল একদম এলোমেলো হয়ে যাচ্ছে, ঠিক আছে, চুল একদম এলোমেলো হয়ে যাচ্ছে, সেইটাকে বলা হচ্ছে এলোকেশে ঝড়। ওকে, সো পুরো লাইনটা কি? আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। ওকে, ঠিক আছে। আমি বিদ্রোহী, নিজে সম্পর্কে নিজে বলছে, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী, তার মানে আমি বিশ্ববিধাতার সুত, সুত শব্দটা মানে হচ্ছে পুত্র, সুত। আমরা এই কথাটা শুনেছি যে রাজপুত, রাজপুত, পুত মানে কি? না, এটা ডিপ জলের ডায়লগ না, পুত মানে হচ্ছে সুত, সুত, সুত মানে হচ্ছে পুত্র। সুত বিশ্ববিধাত্রীর মানে আমি বিশ্ববিধাতার পুত্র, আমি বিশ্ববিধাতার পুত্র। ওকে, ঠিক আছে। তারপরে দেখি, সো এইখানে তোমরা পুরো ব্যাখ্যাটা পাবা, ক্লাসের পরে ক্লাসের স্লাইড তোমার সাথে শেয়ার করবো, সো এখান থেকে পুরো ব্যাখ্যাটা তোমরা দেখে নিতে পারবা যে কি বলা হয়েছে, আসলে কি মিন করা হয়েছে। হ্যাঁ, আর পুরোটুকু তো আমি তোমাদেরকে বললামই। কোন বন্ধন কবিকে বাঁধতে পারে না, তিনি যেন ডুবোজাহাজ থেকে নিক্ষেপণযোগ্য অস্ত্র টর্পেডো, ওই যে সাবমেরিনের মিসাইল, সহজেই শত্রুর ভরতরি ভরাডুবি করতে পারেন। তিনি জটাধারী শিব ধূর্যটির মতো ধূম্ররূপী, মানে ধূম্রমান হচ্ছে ধোঁয়া, ধোঁয়ার মতো তিনি। তার এলানো কেশ অকাল বৈশাখী ঝড়ের মতো, তিনি বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র, তিনি বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র। আচ্ছা, আলিফ বলছে সুশান্ত সিং রাজপুত, হ্যাঁ ভালো নাম বলেছো, ভালো অ্যাক্টর ছিলেন। বলবীর চির উন্নত মমশির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। তার মানে এখানে এসে কিছু কন্ট্রাডিক্টরি, বিপরীত, এই কবিতার এই অংশে এসে কাজী নজরুল ইসলামের মনে হলো যে আমি একটু বিপরীত শব্দ শিখাই মানুষজনকে। বিপরীত শব্দ, কেমন বিপরীত শব্দ শেখানো শুরু করলো? আমি সৃষ্টি, আমি ধ্বংস, দেখেছ? সৃষ্টির বিপরীত শব্দ হচ্ছে ধ্বংস। আমি লোকালয়, আমি শ্মশান। লোকালয় মানে হচ্ছে যেখানে অনেক মানুষ থাকে, আর শ্মশান মানে হচ্ছে যেখানে মানুষই থাকে না। বুঝেছো? ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, শিখে নাও, পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, মৌসিনা আমিন বলছে যারা তোমরা প্রথম ভাইয়া ক্লাস করছো তারা এই একটা ক্লাস করেই ভাইয়ার ফ্যান হয়ে যাবা। থ্যাংক ইউ সো মাচ, ইটস অ্যাবসলিউটলি মাই প্লেজার। ইয়েস, ক্লাস রেকর্ডও থাকবে। ইসান বলছে এত বড় ব্যাখ্যা, ব্যাখ্যা কিন্তু আমি সব মুখে বলেই দিয়েছি, তারপরেও আমার বলা ব্যাখ্যা তো তুমি আর নোট করতে পারো না, এত দ্রুত আমি কথা বলেছি। তো এই জন্য কেউ নোট করতে না পারলেও, আমাদের পেইড ব্যাচের কোনো স্টুডেন্ট নোট করতে না পারলেও তার যাতে আলাদা করে কোনো কষ্ট করতে না হয়, বা রেকর্ডেড ক্লাসটা আবার দেখে সময় নষ্ট করে যাতে নোট করতে না হয়, এই জন্য সব ব্যাখ্যা আমার ক্লাসের স্লাইডে দেওয়া আছে। বাট এটা কিন্তু মোরলেস আমি মুখে বলছি, সো এমন না যে আমি যেই কথাটা বলছি আর স্লাইডে লেখা ব্যাখ্যা দুটো কিন্তু আলাদা না, একই কথা। এখানে পুরো ব্যাখ্যাটা আবার দেওয়া আছে। আমি অবসান, অবসান মানে হচ্ছে আমি শেষ। নিশা বসান মানে হচ্ছে নিশির অবসান, রাত্রের অবসান, মানে
দুর্দিনকে আমরা কিন্তু অনেক সময় রাতের সাথে কল্পনা করি, রাতের সাথে তুলনা করি, মানে আমি খারাপ যত কিছু আছে, রাত, এই কালো রাত কেটে যাবে। যেমন আমরা কিন্তু 1971 সালের যে 25 মার্চ, এটাকে আমরা বলি হচ্ছে কালো রাত। কালো রাত বলতে কি বোঝানো হয়? রাত বলতে বোঝানো হয়েছে খারাপ কিছু, এবং রাতের পরেই আমরা বলি হচ্ছে দিন আসে। তো আমি নিশি অবসান, মানে আমি রাত্রির অবসান ঘটাই, আমি রাত্রির অবসান ঘটাই। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটা আবার কি? ঘটনাটা কি বুঝতে পেরেছি? ইন্দ্রাণী মানে কি? ইন্দ্রাণী মানে হচ্ছে ইন্দ্রের স্ত্রী। ওকে, ইন্দ্রাণী মানে হচ্ছে ইন্দ্রের স্ত্রী। এখন ইন্দ্রের স্ত্রীর নাম কি? ইন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে শচী। কত পৃষ্ঠা আছে দেখি তো, মাস্টার বুকে কত পৃষ্ঠা আছে দেখি তো। মাস্টার বুকের 201 নম্বর পৃষ্ঠা আছে। ইন্দ্রাণী সুত শব্দটার অর্থ হচ্ছে ইন্দ্রাণীর, ইন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে ইন্দ্রাণী বা শচী, তার পুত্রের নাম হচ্ছে জয়ন্ত, তার কথাই মূলত এখানে বোঝানো হচ্ছে। তো ইন্দ্রাণীর স্ত্রী। এখন সুত মানে কি? সুত মানে হচ্ছে পুত্র, সুত মানে হচ্ছে পুত্র। তাহলে এই ইন্দ্রাণীর, ইন্দ্রের বউ, তাকে বলা হচ্ছে ইন্দ্রাণী, যার নাম হচ্ছে শচী। এটাও লিখে দিই, সচিন টেন্ডুলকার না আবার, ঠিক আছে? শচী, তার পুত্র, পুত্রের নাম কি সেটাও লিখে দিই, পুত্রের নাম হচ্ছে জয়ন্ত। জয়ন্ত। হাতে চাঁদ ভালে সূর্য, হাতে চাঁদ ভালে সূর্য। ওকে, একজন খুব অস্থির হয়ে গেছে, ভাই আপনি বলেন ক্লাসটা কয়টা বাজে শেষ হবে? ক্লাস চাইলে তো আমি 9টায় শেষ করতে পারি, আর যদি তোমরা আরো পড়তে ইন্টারেস্টেড থাকো তাহলে 9:30টায় শেষ করতে পারি। আপ টু ইউ, ঠিক আছে? আপ টু ইউ। ওকে, ঠিক আছে। মম, মম মানে হচ্ছে আমার, এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। রণতুর্য মানে হচ্ছে যুদ্ধের প্রতীক বোঝানো হচ্ছে। রণতুর্য বলতে যুদ্ধের প্রতীক বোঝানো হচ্ছে। দেখো, ভালে মানে কি? ভালে মানে হচ্ছে কপাল। এই যে ভাল, ভাল আছে না, ভাল মানে হচ্ছে কপাল, এইটা। মম এক হাতে, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে যদি একটু বলি, এই বাঁশের বাঁশুরি, এটা দিয়ে বোঝানো হচ্ছে প্রেম। এই যে দেখো, এটা দিয়ে বোঝানো হচ্ছে প্রেম, প্রেমের কথা। আর তোমার ওই রণতুর্য দিয়ে বোঝানো হচ্ছে দ্রোহের কথা। দ্রোহ মানে কি? বিদ্রোহ, দ্রোহ, সংগ্রাম, যুদ্ধ, এইটা হচ্ছে, এইটা বোঝানো হচ্ছে। বুঝেছি? আচ্ছা, লাইনটা একটু দেখি। আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। আর হাতে কি? আর হাতে রণতুর্য। ওকে, ঠিক আছে। তারপরে দেখি, পুরা ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য বলতে আসলে কি বোঝানো হচ্ছে? যদি তোমার একটা খ নাম্বারে প্রশ্ন আসে, যদি একটা খ নাম্বার প্রশ্ন আসে, তাহলে কি করবো? অনুধাবনমূলক প্রশ্নে বললো মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য বলতে কি বোঝানো হচ্ছে ব্যাখ্যা করো। যদি এরকম একটা সৃজনশীল প্রশ্ন আসে, তাহলে দেখো কি লিখবো আমরা। কবি গর্বিত যে তিনি বীর, মর্যাদায় তিনি চির উন্নত, তার শিল্প বা মস্তক, তার শির, লিখে এটা শির, তার শির বা মস্তক জগতে মর্যাদার শীর্ষে অবস্থান করে, কারণ তিনি অসত্য অসুন্দরকে ধ্বংস করে সত্য সুন্দরকে গড়ে তুলতে জানেন। যারা সামাজিক জীবনধারায় অভ্যস্ত মানুষের অধিকার হরণ করে, তাদেরকে সুন্দর জীবন থেকে বিচ্ছিন্ন করে রাখতে চায়, তাদের বিরুদ্ধে কবির বিদ্রোহ। তার মানে ওই যে বাঁশের বাঁশুরি বলতে প্রেমের কথা বোঝানো হচ্ছে, মানে প্রেমিক প্রেমিকাকে আকর্ষণ করার জন্য হচ্ছে বাঁশি বাজায়, সেই কথা বলা হচ্ছে বাঁশের বাঁশুরি। আর রণতুর্য বলতে বোঝানো হচ্ছে এই বিদ্রোহের কথা। তিনি রাতের অন্ধকার দূরকারী সূর্যালোকের মতো, মানে রাতের অন্ধকার যেমন সূর্য যখন উঠে তখন যেমন একদম দূর হয়ে যায়, তেমনটাই তিনি মানুষের পরাধীনতা নিশাবসানকারী ইন্দ্রাণীর পুত্র জয়ন্ত সদৃশ। তার মানে তিনি জয়ন্তের মতো, ঠিক আছে? তিনি কিসের মতো? তিনি জয়ন্তের মতো। একদিকে মানুষের জন্য তার গভীর ভালোবাসা, অন্যদিকে সেই ভালোবাসা রক্ষার জন্য বিদ্রোহ। একদিকে তার গভীর ভালোবাসা মানুষের প্রতি, আবার সেই ভালোবাসা রক্ষার জন্য যখন
কঠোর হওয়া দরকার, যখন কঠিন হওয়া দরকার, তখন কিন্তু তিনি সেটাও বটে। তাই তিনি এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি এবং অন্য হাতে যুদ্ধাস্ত্র নিয়ে, যেটা রণতুর্য বলা হচ্ছে, তিনি শত্রুর মুখোমুখি হতে উদ্যত এক বীর। রণতুর্য কি জানো? সেটা হচ্ছে এরকম একটা হাতে ধরার মতো একটা জিনিস, যেটা হচ্ছে এইভাবে মানে চোখা জিনিস, শার্প একটা জিনিস, তীক্ষ্ণ ধারালো একটা জিনিস, যেটা এইভাবে ঘুরে। বুঝতে পেরেছো? মানে মনে করো এইভাবে করে তো তলোয়ার মারে, হ্যাঁ, তো রণতুর্যটা হচ্ছে এরকম যে যখন এরকম করে মারছে তখন এইখানে একটা চাকতি আছে যেটা ঘুরছে, মানে ঘুরতে ঘুরতে যদি তোমার এইখানে লাগে তুমি হয়ে যাবা। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে রণতুর্য। ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু ক্লিয়ার বলো তো। বাংলা ক্লাস কবে থেকে শুরু হয়েছে? এই মাসের 2 তারিখ থেকে শুরু হয়েছে তাহমিনা ইসান। সো খুব বেশি দেরি হয় নাই, তুমি চাইলে এখনো ভর্তি হয়ে যেতে পারো। আমি তো দেখালাম কিভাবে তুমি ভর্তি হওয়া আমাদের কোর্সে, অথবা তুমি চাইলে 16910 নম্বরে কল দিয়েও ভর্তি হতে পারো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, 9:30 পর্যন্ত পড়ালে ভালো হয় একজন বলছে, আবার অনেকে বলছে 9টা পর্যন্ত পড়ালে ভালো হয়, বাংলাদেশে নাকি খেলা চলছে। এ কি সর্বনাশ! আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বেদুইন। বেদুইন মানে কি? একটা যাযাবর সম্প্রদায় আছে যারা এদিক ওদিকে ঘুরে ফিরে বেড়ায়, যারা কোথাও স্থায়ী হয় না, যারা কোথাও স্থায়ী নিবাস গড়ে তোলে না, যাদের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে ফেরা বেড়ানোর মতো। যেমন বাংলাদেশে বেদে সম্প্রদায় আছে, তারা কোথাও এক্সাক্ট ফিক্স কোনো জায়গায় স্টে করে না, তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এই বেদুইনরাও এরকম। আমি চেঙ্গিস। চেঙ্গিস হচ্ছে মঙ্গলয়েড যারা আছে, যারা আছে মঙ্গল গ্রহের নাম, হ্যাঁ, তাদের একজন নেতা ছিলেন এবং বেশ হিংস্র ছিলেন চেঙ্গিস খান। মানে রাজ্য জয় করার নেশায় তিনি কিন্তু মানুষ কম খুন করেন নাই, প্রচুর মানুষ মেরেছেন চেঙ্গিস খান। আমি আপনারে, আপনারে বলতে হচ্ছে নিজেকে, এখানে আপনারে বলতে আপনারে বোঝায় নাই, মানে আপনি এটা বোঝায় নাই। আপনারে বলতে বুঝিয়েছে আপনাকে, মানে নিজেকে ছাড়া করি না কাহারে কুর্নিশ। তার মানে আগে হতো কি, রাজ দরবারে, মনে করো রাজ দরবারে যে কেউ যেত, রাজাকে এভাবে কুর্নিশ করতে হতো, তাই না? তার মানে কুর্নিশ করা কি বোঝায়? কুর্নিশ করা রেসপেক্ট করা বোঝায়, বা হচ্ছে আনুগত্য প্রকাশ করা বোঝায়। মনে করো যখন ইবলিশ শয়তানকে মহান আল্লাহ বলেছিলেন যে আদম আলাইহিসসালামকে মাথা নত করতে, তখন সে এটা ডিনাই করেছিল। কেন? একটা সুপেরিয়রিটি কমপ্লেক্সের জন্য। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি কারোর আনুগত্য স্বীকার না করি, তার সামনে আমি মাথা নত করব কেন? তো এই জায়গাটায় কবি বলার চেষ্টা করছেন, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। তার মানে আমি কারো আনুগত্য স্বীকার করি না। কুর্নিশ বলতে, কুর্নিশ শব্দটার আক্ষরিক অর্থ হচ্ছে এইভাবে করে মাথা নত করা, রাজ দরবারের আগে যেটা প্রজা বা অন্য কেউ করতো। কিন্তু এখানে বলা হচ্ছে যে আমি আপনারে ছাড়া কাউরে করি না কুর্নিশ। এই শব্দটার মানে হচ্ছে যে আমি নিজেকে ছাড়া কাউকে তোয়াক্কা করি না, পাত্তা দেই না, সমীহ করি না, কারোর আনুগত্য স্বীকার করি না, কারোর কথা জেনে বুঝে শুনে আমি চলি না। ওকে, ঠিক আছে। আচ্ছা, আফরা তুমি যে কোনো ভাবে বই অর্ডার করতে পারো, নিজেও সরাসরি তোমার কেনা কোর্স থেকে অর্ডার করতে পারো, আবার চাইলে 16910 নম্বরেও কল দিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ফারিয়া আক্তার ঠিক বলেছে, সিজদা করে নাই দেখে এই পরিণতি ইবলিশের, রাইট। কুর্নিশ আর সিজদা কিন্তু আলাদা, বাই দ্য ওয়ে। কুর্নিশ হচ্ছে এইভাবে করে, আর সিজদা তো একদম আমরা নামাজের সময় যেটা করি সেটা হচ্ছে সিজদা। ঠিক আছে। তারপরে যদি দেখি, আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। তার মানে আমি বজ্র বলতে একদম বাজ, মানে যে বিদ্যুৎ চমকায় বাতাসে, ওইটার কথা বলছে। আমি ঈশান, একটা দিকের কথা। আমি ঈশান বিশানে ওঙ্কার। ওকে, ওঙ্কার মানে কি? বিশাল জোরে, বিশাল জোরে যে হুঙ্কার করা, সেটাই হচ্ছে ওঙ্কার। আমি বজ্র ঈশান বিশানে ওঙ্কার, তার মানে হচ্ছে আমি অন্যায়ের বিরুদ্ধে কিসের মতো কঠিন? বজ্রের মতো কঠিন। ঈশান কি? ঈশান হচ্ছে একটা কোণের নাম। কোন কোণ? উত্তর পূর্ব কোণ। আর ওঙ্কার কি? ওঙ্কার হচ্ছে ওই যে খুব জোরে হুঙ্কার, খুব জোরে হুঙ্কার, এটাই হচ্ছে ওঙ্কার। ওকে, আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। ইসরাফিল আলাইহিস সালামের কাজ কি? যখন কিয়ামতের সময় হয়ে যাবে, পুরো পৃথিবী মহাবিশ্ব ধ্বংস করে দেওয়ার যখন সময় হয়ে যাবে, মহান আল্লাহর ইচ্ছায় বা তার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম একটা এরকম
এরকম একটা বাদ্যযন্ত্র আছে, বাদ্যযন্ত্রটা একটু দেখাই, একে দেখাই, তোমরা মনে হয় চিনো এমনিতে। তো আগে যুদ্ধের সময় বাজানো হতো এটা। এইখানে একটা ছোট এই, ঠিক আছে, এদিকে বড় ফু দেওয়ার একটা জায়গা আছে, এইখানে মনে করো একজন ফু দিচ্ছে, ঠিক আছে। আগে যুদ্ধে এরকম হতো, যুদ্ধে দুই পক্ষ মুখোমুখি দাঁড়াতো, তখন এভাবে সিংহায় ফু দেওয়ার দিলেই যুদ্ধ শুরু হয়ে যেত, বুঝছো, এটা হলো সিংহা। তো এখন ঘটনা হলো যে ইসরাফিল আলাইসাল্লামও এরকম যখন একটা সিংহায় ফু দিবেন, তারপরে আসলে কিয়ামতটা হবে, বুঝেছো? ওকে, তো তার কথা বলা হয়েছে এখানে, পুরো ব্যাখ্যা লেখা আছে পবিত্র কোরআন অনুযায়ী। আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিসসালাম সিংহে ফু দিলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একইভাবে কবি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে হুঙ্কার স্বরূপ নিজেকে ইসরাফিলের সিংহার সাথে তুলনা করেছেন। পবিত্র কোরআনে উল্লেখিত বিশিষ্ট ফেরেশতার নাম ইসরাফিল আলাইহিসসালাম। তিনি বৃষ্টি ও খাদ্য উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত, মানে রিজিকের বন্টন করেন তিনি। কিয়ামত প্রলয়কালে হযরত ইসরাফিলের সিংহা ব্যবহৃত হবে। কবি এখানে ধ্বংসের প্রতীক বোঝানোর জন্য ইসরাফিলের সিংহার উল্লেখ করেছেন। বুঝতে পেরেছি? ঠিক আছে। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। এখন পিনাক পানি, এইখানে পিনাক হচ্ছে, আবারও আমরা কয়েকটা জায়গায় মহাদেব শিবের কথা পড়েছি, শিবের যে ধনুক, এই যে ধনুক, এইটাকে হচ্ছে পিনাক বলা হয়, পিনাক। ওকে, তিনি পিনাক হচ্ছে শিবের ধনুক। পানি শব্দের অর্থ কি? পানি যদি প আকার দন্তন্য রস্বইকার লিখি, তাহলে এই পানি মানে হচ্ছে জল, ওয়াটার, ঠিক আছে, যেটা আমরা পান করি। আর আমরা যদি প আকার পা মূর্ধন্য রস্বইকার লিখি, প আকার পা মূর্ধন্য রস্বইকার লিখি, এইভাবে লিখি, তাহলে এটা মানে হচ্ছে হাত। মনে করো যারা ঘটকালি করতে যায়, তখন বলা হচ্ছে কন্যার পানি প্রত্যাশী, মানে কন্যার হাত প্রত্যাশী। বিয়েতে দেখো না যে মেয়ের বাবা তার মেয়ের হাত ছেলের হাতে দেয়, এটাই বলা হচ্ছে, তখন ওই যে ছেলেটাকে বলা হচ্ছে পানি প্রত্যাশী, তার মানে হচ্ছে হাত প্রত্যাশী। বুঝতে পারছো? এটা বলতে দায়িত্ব বোঝানো হয় মূলত। পিনাক পানি দ্বারা সেই হাতকে বোঝানো হচ্ছে যে হাতে ধনুক আছে, অর্থাৎ শিব। মহাদেব শিব পিনাক নামক ধনুক ধারণ করে বলে তাকে পিনাক পানি বলা হয়। মানে পিনাক শব্দটার অর্থ হচ্ছে ওই বিশেষ ধনুকটা, আর পানি মানে হচ্ছে হাত। তার মানে যার হাতে পিনাক আছে সেই হচ্ছে পিনাক পানি। কার হাতে পিনাক আছে? মহাদেব শিবের হাতে পিনাক আছে, অর্থাৎ এখানে শিবকেই রেফার করা হচ্ছে। ডমরু ত্রিশূল, ত্রিশূল হা হা, কাজী নজরুল ইসলামের মতো একটু ঘুরে আসতে গিয়েছিলাম, দেখা যাচ্ছে। এই সিচুয়েশনকে বলা হচ্ছে টুকি। অল রাইট, আই এম ব্যাক। এই পর্যন্ত তো আমরা বুঝলাম, তাই তো? এই পর্যন্ত তো আমরা বুঝলাম যে এখানে কি কি বোঝানো হয়েছে। আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচন্ড। প্রণবনাদ মানে হচ্ছে যে প্রচন্ড, নাদ মানে হচ্ছে মেঘের যে আওয়াজ, প্রচন্ড মেঘের আওয়াজ, মানে ওই যে বজ্রপাতের যে আওয়াজ, সেটাকে এখানে বলা হচ্ছে। ওকে, ঠিক আছে। তারপরে যদি দেখি, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। আচ্ছা, দুর্বাসা এই লোকটা খ্যাপা কেন, যদি একটু দেখি, দুর্বাসা কেন খ্যাপা থাকে সবসময়? এই দুর্বাসা, তার জন্ম কিন্তু একটা ক্ষত্রিয় বংশে হয়েছিল। তার মানে হিন্দু ধর্মের যে বর্ণ প্রথা, সেটা অনুযায়ী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরকম আলাদা 4টা ক্যাটাগরি আছে। এর বাইরেও আরো সম্প্রদায় আছে। তো এক একটা ক্যাটাগরির বা এক একটা গোত্রের বা এক একটা বর্ণের আলাদা আলাদা করে এক একটা পেশা বা সম্মান এরকম আছে, একদম জন্মগতভাবে। তো এইটা আসলে পরিবর্তনশীল না, কোনোভাবে এটা পরিবর্তন করা যায় না। কিন্তু খ্যাপা দুর্বাসা তিনি এত বেশি সাধনা করেছিলেন যে তাকে পরবর্তীতে কঠোর তপস্যার মাধ্যমে সে ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণত্ব অর্জন করেছিল। তো খ্যাপা দুর্বাসা কিন্তু ভীষণ খ্যাপা ছিল। খ্যাপা মানে কি? সবসময় চেতা থাকতো, ওস্তাদ সবসময় চেতা থাকতো। কেমন চেতা? সে তার স্ত্রীর সাথে কথা হচ্ছিল, তো তার স্ত্রীকে সে বলেছিল যে তোমার 100টা অপরাধ আমি ক্ষমা করে দেব,
তোমার 100টা অপরাধ আমি ক্ষমা করে দিব, 100 বার ভুল করলেও আমি তোমাকে মাফ করে দিব। এন্ড গেস হোয়াট, 101তম বার 101তম বার যখন দুর্বাসা শ্রী কোন একটা ভুল করে, 101st টাইম, 100 বারের পর যে ভুলটা করে ওইটার পরে দুর্বাসা চোখের দৃষ্টিতে তাকে ভস্ম করে ফেলে, তার স্ত্রীকে একদম রীতিমতো পুড়িয়ে ফেলে। এই জন্যই তার নাম হয়েছে ক্ষেপা দুর্বাসা। ক্ষেপা দুর্বাসা, বুঝছি? ওকে, বিশ্বামিত্র শিষ্য। আচ্ছা, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, তার মানে আমি পুরো পৃথিবীকে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আমি পুরো পৃথিবীকে কি করব? জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব। অলরাইট, এতটুকু পর্যন্ত ক্লিয়ার হলে একটু তোমরা কমেন্টে ক্লিয়ার লিখো তো। এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয় তোমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখো, তারপর আমি তোমাকে কয়েকটা জিনিস একটু বলে দিয়ে আর একটু পড়াটা আগাতে পারি। সো আজকের ক্লাসটা কেমন লাগছে? অনেকেই প্রথমবারের মতো এসেছো, অনেকেই হয়তো বা আমাদের ক্লাসে কোর্সে অলরেডি ভর্তি হয়ে গেছো, আবার অনেকেই হয়তো বা কোর্সে ভর্তি হও নাই, আমার ক্লাস আগেও করেছো, তারা এখনো জাজ করছো যে আসলে কোর্সে ভর্তি হবা কিনা। সবার জন্য এই ক্লাসটা উন্মুক্ত ছিল। তো তুমি যদি এইচএসসি 26 ব্যাচের হও তাহলে তুমি এইচএসসি 26 স্টার স্টুডেন্টস 10ms গ্রুপে লিখবা। আর যদি তুমি এইচএসসি 27 হও তাহলে তুমি এইচএসসি 27 স্টার স্টুডেন্টস 10ms এই গ্রুপটাতে তুমি আজকে ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো এইটা তুমি বুঝিয়ে দিবা। ফারিহা আক্তার বলছে খ্যাপা বুঝান ভাইয়া। খ্যাপা মানে হচ্ছে পাগলাটে আর কি, পাগলাটে মানে অল টাইম চেতা, অল টাইম মাথা গরম, এটা হলো খ্যাপা। বুঝতে পেরেছো? ওকে, এইবার আরেকজন জানতে চেয়েছিল যে ভাইয়া কোর্স কিভাবে কিনতে হয় আরেকবার দেখান, তাকে একটু দেখাই। আরেকজন জানতে চেয়েছিল যে ভাইয়া কোর্স কিভাবে কিনতে হয়, তাকে একটু দেখাই। সেটা হচ্ছে তুমি 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাবা। প্রথমে কি করবে? প্রথমে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাবা। ওকে, সো 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাওয়ার জন্য তুমি গুগলে গিয়ে লিখবা 10, তারপর লিখবা ms.com। 10ms.com মানে হচ্ছে 10minuteschool.com। চলে গেল। তারপরে এরপরে কি করতে হবে? হ্যাঁ, অরূপ বড় বলছে মহিষের মতো। ও খ্যাপা মহিষের মতো কেন? মহিষ তো নিরীহ হতে পারে। খ্যাপা সবসময় কোন প্রাণীটা খ্যাপা থেকে বলতো? সবসময় কোন প্রাণীটা খ্যাপা থেকে? আজকের কিউএনএ ক্লাস নূরে জান্নাত সাদিয়া জানতে চাচ্ছে আজকে কিউএনএ ক্লাস কয়টা? আজকে 10:30 বাজে বিকন ভাইয়া তোমাদের পেইড গ্রুপে ক্লাস নেবে। সো এই যে 10 মিনিট স্কুল ওয়েবসাইট চলে এসেছে। এরপরে তোমরা যেটা করো, তুমি যেই ব্যাচের স্টুডেন্ট, তুমি যদি 26 এর স্টুডেন্ট হও, এই সার্চ বারে যাও, সার্চ বারে গিয়ে তুমি লিখবা হচ্ছে 26। কত লিখবা? 26। তো আমি এবার একটু 26 এরটা দেখাই। সো 26 লিখবা। 26 লেখার পরে তুমি দেখবা সবগুলো কোর্স কিন্তু এখানে দেখাচ্ছে। এখন 26 ব্যাচের জন্য অলরেডি প্রথম বাংলা কোর্সটা শেষ হয়ে গেছে, এখন বাংলা 2.0 দ্বিতীয় বাংলা কোর্সটা চলছে, এটাতে ক্লিক করবা। চাইলে তুমি তোমার যে ফ্রি ক্লাসগুলো সেই ফ্রি ক্লাসগুলো দেখে নিতে পারো। তারপরে কোর্সটা কেনার জন্য তুমি এই কোর্সটি কিনুন বাটনে ক্লিক করবা, তারপরে সুন্দর মতো এগিয়ে যান বাটনে ক্লিক করবা। ঠিক আছে? আর যদি তুমি বই কিনতে চাও সাথে, তাহলে লিখবা এই যে বাই অ্যাড অন, এখানে ক্লিক করবা। ক্লিক করলে এই যে বইটা আছে বইটা পেয়ে যাবা। প্লাস অ্যাড করলাম, প্রাইসে অ্যাড হয়ে গেল। ওকে, তারপরে প্রোমো কোড যদি থাকে আমার কাছে আছে, দিব তোমাদেরকে ইনবক্সে। প্রোমো কোড শুরু করুন, ক্লিক করবা, ফোন নাম্বার দিবা, হয়ে যাবে কোর্সে এনরোল। একদম ইজি, ইজি পিজি, কোনো সমস্যা নেই। বুঝেছো? অলরাইট, বুঝতে পেরেছি এই পর্যন্ত? বুঝছি এই পর্যন্ত? এখন আমি একটা পোল করি, সেটা হচ্ছে তোমরা কি ক্লাস 9:30 পর্যন্ত করবা নাকি এখন ছুটি চাও? সো পোলটা হচ্ছে এইটা। পোলে আমি লিখি ডু ইউ ওয়ান্ট টু এন্ড দ্য ক্লাস নাও। আমি তোমাদেরকে প্রশ্নটা দিয়ে দিই, তারা
ইয়েস, এইবার তোমরা বলে ফেলো, তোমাদেরকে পোল দিয়ে দিয়েছি। ওই যে কেউ কেউ ছুটি যাচ্ছে, আল্লাহ, একজন বলছে 10টা পর্যন্ত চাই, আমি বাসে যাবো না আজকে। আবার 10:30 থেকে কিন্তু তোমাদের পেইড ব্যাচে তোমাদের কিন্তু বিলাসী গল্পটা তোমাদের বিকন ভাই আবার পড়াবে। সো পোল দিয়ে দিয়েছি, তোমরা নিজেরাই ভোট দাও, আমি দেখি যে আসলে মেজরিটি কি চায়, মেজরিটি কি ছুটি চায় নাকি মেজরিটি আরো পড়তে চায়। লেট মি সি। পোল পেয়েছো? ডু ইউ ওয়ান্ট টু এন্ড দ্য ক্লাস নাও? আচ্ছা, মোটামুটি সমান সমানই দেখতে পাচ্ছি। আচ্ছা, 50-50, হাউ কাম? ক্লাস শেষ করতে চেয়েছে 51.39% শিক্ষার্থী, ক্লাস 9:30 পর্যন্ত করতে চেয়েছে 48.61% শিক্ষার্থী, প্রায় 50-50। তাই চলো আমরা বাকিটুকু অংশ ক্লাস করে ফেলি। তারপরেও কিন্তু বিদ্রোহী কবিতাটা আজকে শেষ হবে না, আমরা বিদ্রোহী কবিতাটা শেষ করব মূলত আমাদের পেইড ব্যাচের কোর্সেই, কারণ পেইড ব্যাচে এই বিদ্রোহী কবিতার উপর 2টা ক্লাস পাওয়া যায়। তো 2টা ক্লাসে এই পুরো কবিতাটা কমফোর্টেবলি শেষ করে ফেলা যায়। সো আমরা 2টা ক্লাসে এটা শেষ করব। আচ্ছা, দেখি একটু তাহলে, সময় যেহেতু আছে আরো 20 মিনিট, চলো আর একটু দেখি। এই ব্যাখ্যাগুলা ক্লাসের স্লাইড থেকে তোমার সব পড়তে হবে। আমি উন্মনমন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশীর। এই দিয়ে কি বোঝানো হচ্ছে দেখো তো, তুমি নিজে রিডিং পড়ে বুঝো তো কি বোঝানো হচ্ছে, কি বোঝানো হচ্ছে দেখো তো। কুইজ আমি নিতে পারি, হ্যাঁ কুইজও নেওয়া যায়, নিব। আচ্ছা, এতটুকু বুঝে এরপর আমরা পোলে চলে যাব, এরপর টানা আমরা পোল সলভ করব। রাইট, ভালো কথা বলেছো। এরপর আমরা টানা পোল সলভ করব, প্রশ্ন সলভ করব। বিধবার বুকে ক্রন্দন শ্বাস, তার মানে হচ্ছে একমাত্র সম্বল, বিধবার একমাত্র সম্বল যে আমি সেই একমাত্র সম্বল হয়ে থাকতে চাই। আমি হুতাশীর, হাউতাস যে হায় হতাশা প্রকাশ করে তাকেই বলা হচ্ছে হা হুতাশী, হা হুতাশী, বুঝছো? কবি বিধবার বুকে, এখন এই পুরো লাইনের ব্যাখ্যা এখানে আছে। কবি বিধবার বুকে ক্রন্দন শ্বাসের যন্ত্রণাকে অনুভব করেছে, এখানে পীড়িত মানুষের প্রতি কবি সহানুভূতি প্রকাশ করেছে। তার মানে যার কোনো সহায় সম্বল নাই, যার কিচ্ছু নাই, একজন ওই যে বিধবার বুকের ক্রন্দন শ্বাস, তার মানে একজন বিধবা যার স্বামী মারা গেছে, যার হয়তো বা কোনো সহায় সম্পত্তি নাই, সে কিভাবে বেঁচে থাকবে, কিভাবে দিন যাপন করবে কিচ্ছু জানে না, সেই মানুষটারও যে মনের দুঃখ, জ্বালা, যাতনা, কষ্ট, অসহায়ত্ব, সেগুলো অনুভব করেছে কে? কবি কাজী নজরুল ইসলাম। বুঝতে পেরেছ? ওকে, চলো এইবার ক্লাসটা কিভাবে পাবো? ক্লাসটা আমি আমাদের পেইড ব্যাচের গ্রুপে, ফেসবুক গ্রুপে দিয়ে দিব, চিন্তা করো না। আমি চলো এবার কিছু প্রশ্ন সলভ করি। লেটস সি আমরা প্রশ্ন পারি কিনা। প্রশ্ন সলভ করি। 1 নম্বর, বিদ্রোহী কবিতা কবি বিশ্বকে নিক্ষত্রিয় করতে চান কেন? দেখি এটা পারি কিনা। নিক্ষত্রিয় মানে হচ্ছে যুদ্ধবিহীন করতে চান কেন, যুদ্ধবিহীন করতে চান কেন, দেখি একটু। ওকে, প্রশ্ন নাম্বার 1, ইয়েস। হ্যাঁ ফারিয়া আক্তার, আমি তোমার সাথে একমত। কাজী নজরুল ইসলাম তোমাদের অবস্থা খারাপ করার জন্য এত কঠিন কবিতা লিখেছে, কিন্তু আমার মনে হয় কাজী নজরুল ইসলাম যখন এই কবিতাগুলো লিখছে তখন তিনি মনে হয় চিন্তাও করে নাই যে তার কবিতা 100 বছর পরেও বাংলাদেশের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে এবং স্টুডেন্টদেরকে বাধ্য করে এই কবিতাগুলো পড়ানো হবে। যদি তিনি জানতেন যে স্টুডেন্টদেরকে অপশন দেওয়া হবে না, বাধ্য করা হবে কবিতাগুলো পড়ার জন্য, আমার মনে হয় তিনি এই কবিতা লিখতেন না, বা কবিতার নিচে ডিসক্লেমার লিখে দিতেন, ইহা বাধ্যগতভাবে না পড়াইবার অনুরোধ রইল। কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কারেক্ট অ্যান্সার থুক্কু একটু ভুল হয়েছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। আমি ভুলে অপশন ডি দাগাই ফেলছি পোলে। কারেক্ট অ্যান্সার সি হবে, সি যারা উত্তর দিয়েছে তাদের উত্তর সঠিক হয়েছে। পরেরটা দেখি। তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে, প্রধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না, তিথির সাথে বিদ্রোহী কবিতার কার মিল আছে? এইটা তোমাদের পারার কথা, এটা জাস্ট লাস্টের দিকে
পড়িয়েছি, সো এইটা পারা উচিত, এইটা পারা উচিত। দেখি এইটা যার হাতে ধনুক থাকে সেই হবে, এটা যার হাতে ধনুক থাকে সেই হবে। এটা কার হাতে ধনুক থাকে বলতো? তিথি অত্যন্ত আগের প্রধান তো ইত্যাদি গান থাকে না, তিথির সাথে বিদ্রোহী কবিতায় কার মিল আছে? চেঙ্গিস খান হবে না, আলেকজান্ডার তো পুরো কবিতায় পাই নাই, নটরাজ তো আসলে নাচে, তো নটরাজও না, একটাই বাকি আছে পিনাক পানি। কারেক্ট অ্যান্সার কি? পিনাক পানি। ঈশা জাহান আলী ইকরা, আমি আসলে ভুলে, তোমরা মাঝে মাঝে ভুলে মিসপ্রেস করো না, আমি ভুলে সি দাগাতে গিয়ে পোলের কারেক্ট অ্যান্সার ভুলে ডি দাগিয়ে দিয়েছিলাম, এই জন্য ভুল হয়েছে, সরি, আই এম এক্সট্রিমলি সরি। থুক্কু ভুল হয়েছে, পেরেছি এটা, ওকে, ভেরি গুড। বিদ্রোহী কবিতার রচনার শতবর্ষ পূর্ণ হয়েছে কবে? কত সালে এটা প্রকাশিত হয়েছিল? আমার মনে হয় 1922 সালে। সো দেখি তোমাদের কি মনে হয়। ইয়েস, বিদ্রোহী কবিতাটি শতবর্ষ পূর্ণ হয়েছে কবে? তার মানে কবিতাটা লেখার 100 বছর পূর্ণ হয়েছে কবে? তার মানে মূলত আসলে প্রশ্ন করা হয়েছে যে কবিতাটা লেখা হয়েছে কবে বা প্রকাশিত হয়েছে কবে, সেটা হচ্ছে 1922 সালে। 1922 সালে, তাহলে অপশনে দেখি তো 2020, 22, বুঝেছ? এইরকম প্রশ্ন কিন্তু আসে, বুঝতে পেরেছ? কারেক্ট অ্যান্সার কি হবে? মোটামুটি 40% স্টুডেন্ট সঠিক উত্তর দিয়েছে, ওকে, ভেরি গুড। 2022 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইয়াস। পরের প্রশ্নটা কি? আমি দোলে যাই, এই যে ইলেক্ট চিহ্ন হবে একটা, আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, এই পংক্তির মাধ্যমে কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? এটা কত নম্বর প্রশ্ন? 4 নম্বর প্রশ্ন। দেখি এটাতে আমি বলবো ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে। আরে আমাদের রেগুলার স্টুডেন্ট মন্দিরা রানী দাসকে দেখতে পাচ্ছি, তুমি আগে কইছিলা, তোমাকে আগে দেখি নাই কেন? কবির কোনো পরোয়া নেই, কবি নির্ভর, কবি নির্দ্বান্দিক, কবি মুক্ত। কবি মুক্ত এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, দিস শুড বি দ্য কারেক্ট আনসার। কবির কোনো পরোয়া নেই। কবির কি নেই? কবির কোনো পরোয়া নেই। আচ্ছা, কারেক্ট আনসার মোটামুটি 80% স্টুডেন্ট কিন্তু কারেক্ট আনসার দিয়েছে, ভেরি গুড, এ ইজ দ্য কারেক্ট আনসার। সো ফার্স্ট হয়েছে নূরে জান্নাত সাদিয়া, সেকেন্ড হয়েছে ফারিহা আক্তার এবং থার্ড হয়েছে সুবর্ণা সিনহা। কংগ্রেচুলেশন তোমাদের তিনজনকে। পরের প্রশ্ন যদি দেখি, কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না বলে বিদ্রোহী কবিতার কবির কামনা অবমানিতের উৎপীড়িতের অত্যাচারিতের নাকি হতদরিদ্রের? তবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, কি যেন একটা লাইন দিয়ে কবি শেষ করেছে কথাটা। ওকে, কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না বলে বিদ্রোহী কবিতার কবির কামনা অবমানিতের উৎপীড়িতের অত্যাচারিতের নাকি হতদরিদ্রের? নাকি হতদরিদ্রের। জারিন তাসনিম বলছে আমি পেইড ব্যাচের। পেইড ব্যাচে কিন্তু এই ক্লাস, মানে এই বিদ্রোহী টপিকটা 2টা ক্লাসে পড়াবো, সো আরো সময় নিয়ে পড়াবো ইনশাল্লাহ। আজকের ক্লাসে যদি কারোর কোথাও কোনো কিছু বুঝতে ঘাটতি থেকে যায়, সেই ঘাটতিকে পেইড ব্যাচের ক্লাসের মাধ্যমে বাড়তিতে রূপান্তরিত করব ইনশাল্লাহ। ইয়াস, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, সো কারেক্ট আনসার হচ্ছে বি। ইয়াস, কারেক্ট আনসার হচ্ছে বি, উৎপীড়িতের ক্রন্দন রোল। নূরে জান্নাত সাদিয়া আগে ঘোষণা, স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছে, ও বলেছে অনেকে ফার্স্ট হয়েছে, দেখিনি, আমি চেক করে নিই কততম হয়েছে।
ফার্স্ট হয়েছে শাজদিন সাবা, সেকেন্ড হয়েছে ফারিহা আক্তার এবং থার্ড হয়েছে মন্দিরা রানী দাস। ওকে, ভেরি গুড। রূপন্তী বলছে আয় হায় ফার্স্ট থেকে ক্লাস করতে পারি না, কোনো সমস্যা নেই, পরে রেকর্ড দেখে নিও। এইটা বলো, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য, এই লাইনটা দিয়ে কি বোঝানো হয়েছে? 6 নম্বর প্রশ্ন। লেটস সি এইটা আমরা পারি কিনা। এটা কিন্তু পড়ার সময় আকারে ইঙ্গিতে হিন্ট কিন্তু দিয়েই দিয়েছিলাম তোমাদের। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য। ইয়েস, এই উত্তর দাও। তাসলিম ফাইজা বলছে ভাইয়া আমি পেইড ব্যাচের, তো তোমরাও যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারাও কমেন্টে লিখে জানাও যে পেইড ব্যাচে বেশি ভালো ক্লাস নেই নাকি ফ্রি ব্যাচে বেশি ভালো ক্লাস নেই। প্রশ্ন হচ্ছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য, এই চরণটাতে কি বোঝানো হয়েছে? ভালোবাসা ও ঘৃণা, ভালো ও মন্দ, নতুন ও পুরাতন, নাকি প্রেম ও দ্রোহ? নাকি প্রেম ও দ্রোহ? ইহসান বলছে আমি তো ভর্তি হই নাই, ক্লাসে কি রেকর্ড থাকবে কিনা? ক্লাস রেকর্ড থাকবে, কিন্তু ক্লাসের স্লাইডটা পাওয়ার জন্য একটু টেন স্কুলের যে প্রাইভেট ব্যাচে মানে যে পেইড ফেসবুক গ্রুপ সেখানে আসতে হবে। সো কারেক্ট অ্যান্সার প্রেম ও দ্রোহ। প্রেম ও দ্রোহ মানে ভালোবাসা ও যুদ্ধ দুইটাই বোঝানো হয়েছে, প্রেম ও দ্রোহ। ওকে, ঠিক আছে, প্রেম ও দ্রোহ। ইয়াস, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ফার্স্ট, আচ্ছা কারেক্ট অ্যান্সার হচ্ছে 4 ডি। ফার্স্ট হচ্ছে মুনতাসির তাবাসসুম, সেকেন্ড হচ্ছে সাবরিনা আফরিন এবং থার্ড হচ্ছে নেহা। তোমাদের তিনজনকে অনেক অনেক কংগ্রেচুলেশন। অলরাইট, সো এই ক্লাসের স্লাইড কিন্তু আরো অনেকগুলো প্রশ্ন আছে, যে স্লাইডটা আমি আজকের ক্লাসের পরে আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে পেইড ব্যাচের সেখানে দিয়ে দিব। তোমরা চাইলে সেখান থেকে স্লাইডটা সংগ্রহ করে সবগুলো প্রবলেম বা সবগুলো প্রশ্ন পরবর্তীতে সলভ করে নিতে পারো। আশা করি আজকের ক্লাসটা তোমরা যারা করলা তোমাদের কাছে আমাদের ক্লাসটা ভালো লেগেছে। সো চাইলে এখনই 1699 নম্বরে কল দিয়ে সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারো, আর না হলে অপেক্ষা করতে পারো আফসোসের, ক্লাস মিসের এবং এ প্লাস মিসের। দেখা হবে ইনশাল্লাহ ফ্রি অথবা পেইড যে কোনো ব্যাচের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।